কোনো অবস্থাতেই ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যেখানেই বিএসএফ এর অপতৎপরতা সেখানেই প্রতিরোধ করে তোলা হচ্ছে, এজন্য শক্তি বাড়ানো হচ্ছে সীমান্তে। তিনি জানান, আওয়ামী লীগ সরকার ভারতকে সীমান্তে অসম সুবিধা দিয়ে চুক্তি করেছে, যার সুযোগ নিচ্ছে দেশটি। সমস্যা সমাধানে আগামী মাসে বিএসএফ মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন বিজিবি প্রধান। রিপোর্ট মাহবুব কবির চপলের। ভারতের সাথে সম্পর্ক বদলে গেল একটি পলকে। শেখ হাসিনার পতনে আচরণ পাল্টে গেছে দেশটির, প্রতিবেশী হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুদেশের 0 পয়েন্টের 150 গজ অর্থাৎ 300 হাতের মধ্যে কোনো ধরনের বেড়া কিংবা উন্নয়নমূলক কাজ করা যাবে না, কিন্তু তা মানছে না ভারত। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের সময় দেশটি এমনটা না করলেও এখন কেন করছে? স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এতদিন শেখ হাসিনা ভারতকে অসম সুবিধা দিয়ে আসছিল। বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে হলো আপনাদের 3 বিঘা করিডোরের ওখানে, যে 3 বিঘা করিডোরটা জানেন আপনারা, ওইটা ওই 74 সালে কিন্তু যে বেরুবাড়ি চুক্তি হয়েছিল, ওই বেরুবাড়ির চুক্তির সময় কিন্তু আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি, আমাদের পার্লামেন্ট এটা রেটিফাই করছে, আর ইন্ডিয়ানা আমাদের এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল, আমরা দিয়ে দিছি, কিন্তু ওরা পার্লামেন্টও রেটিফাই করে নাই, এই জায়গাটা আমাদের দেয়ও নাই। উপদেষ্টা জানান, সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হলো আমার বড় শক্তি। আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা, আমি কঠোর থাকবো না মানে কি? কি কই মানছে নিতে বন্ধ করে দিছে? আমাদের যে এখন হলো কি, তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করব। তিনি জানান, বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বন্ধে দেশটির সাথে যোগাযোগ চলছে। আগামী মাসে বিএসএফ এর সাথে বৈঠক করবে বিজিবি। তার সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে, ওই যে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে, এবং আমি ওই অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। বাংলাদেশ ভারত সীমান্তে 4156 কিলোমিটারের মধ্যে 3271 কিলোমিটার কাঁটা তারের বেড়া দিয়েছে ইন্ডিয়া। সীমান্তে বেড়া নির্মাণে ভারত বাংলাদেশের কাছ থেকে সহযোগিতামূলক মনোভাব প্রত্যাশা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে বৈঠকের পরে কথা বলেন তিনি। প্রণয় ভার্মা বলেন, অপরাধমুক্ত সীমান্ত এবং চোরাচালান মোকাবেলায় 2 দেশের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে কথা হয়েছে। এছাড়া সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে 2 দেশের মধ্যে এক ধরনের সমঝোতা আছে বলেও মন্তব্য করেন ভারতের রাষ্ট্রদূত। সম্প্রতি ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার নোম্যান্স ল্যান্ড সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেশী দেশের রাষ্ট্রদূতকে তলব করে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। We have an understanding with regard to fencing the border for security. Our 2 border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের 6 জন সহ মোট 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক জানান, তাদের বিরুদ্ধে অনিয়মের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। এর সাথে রাজুকের কর্মকর্তাদের যোগসাজশ ছিল বলে জানান তিনি। রিপোর্ট করছেন আদিন সজীব। ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো দুর্নীতির মামলা হলো শেখ হাসিনা ও তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ায় ধরা খেলেন তারা।
গত ২৬ ডিসেম্বর থেকে অনুসন্ধান শুরু করে দুদক জানতে পারে পূর্বাচল নতুন শহরে কূটনৈতিক জোনে শেখ হাসিনা, তার ছেলে জয়, মেয়ে পুতুল এবং শেখ রেহানা, তার ছেলে ববি এবং মেয়ে রূপন্তীর নামে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ দেয়া হয়, যা তারা ক্ষমতার অপব্যবহার করে নিয়েছিল বলে প্রমাণ পেয়েছে দুদক। এ অভিযোগে মামলা হয়েছে শেখ পরিবার এবং একাধিক রাজুক কর্মকর্তা সহ মোট ১৬ জনের বিরুদ্ধে। আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক তাঁর মাতা জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তাঁর মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০17 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। এর সাথে জড়িত রাজুক সহ অন্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক। যারা এই প্লট বরাদ্দের সাথে যেই পর্যায়ের কর্মকর্তা এবং যেই বেনিফিশিয়ারি যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন এখানে আরও কারো সম্পৃক্ততা আছে বা আরও সম্পৃক্ততা তিনি পান, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। ব্রিটিশ মন্ত্রী ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে এবার মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠজনদের দেওয়া সম্পদ ব্যবহারকে ডাকাতি বলে উল্লেখ করে টিউলিপকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, টিউলিপের ব্যবহৃত লন্ডনের সম্পদের বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তিনি অবৈধভাবে এসব সম্পদ ভোগ করেছেন প্রমাণিত হলে সেগুলো তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দিতে হবে। স্থানীয় নয়, আগে সংসদ নির্বাচন আয়োজনের দিকেই ফোকাস দিতে চায় নির্বাচন কমিশন। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে যে কোনো সময় স্থানীয় নির্বাচনও করতে পারবে ইসি। নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি আরও জানান, ইসি থেকে এনআইডি সরিয়ে নেওয়ার আইন বাতিল করতে চিঠি দেওয়া হবে সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বর্তমান কমিশনের দ্বিতীয় বৈঠক। বৈঠকে এনআইডির কাজ ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে ২০২৩ সালের করা আইনটি বাতিল করতে সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসিনা সরকারের ওই উদ্যোগ সংবিধান বিরোধী বলে মনে করে নির্বাচন কমিশন। এই ডাটাবেস থেকে দুটো জিনিস এখন প্রডিউস হয়, একটা হচ্ছে ভোটার তালিকা আর একটা হচ্ছে এনআইডি, এবং এই ডাটাবেসের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আর একখানে যাওয়াটা আমরা যৌক্তিক মনে করি না। এ সময় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন প্রশ্নে কমিশনের অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচনটা নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয় সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। সাবসিকুয়েন্টলি আপনার জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। তো এমত অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার এবং সকল
আপনার পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে আমাদেরকে সেভাবে করতে হবে। কথা বলেন ইভিএম এর ভবিষ্যৎ নিয়েও, বলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে কাজ করবে ইসি। ইভিএম এর ভবিষ্যতে কি ব্যবহার হবে না হবে সেগুলো আমরা জানি না। আমরা জানি সংস্কার কমিশনের মাধ্যমেও কিছু প্রস্তাবনা এটার ব্যাপারে আসতে পারে। সেটা যাই আসুক না কেন, বর্তমান যে মেশিনগুলো আছে সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং দায় দায়িত্ব, এটার অপারেশন বুঝে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা জরুরি ভিত্তিতে এটার দায় দায়িত্ব বুঝে নিব, রক্ষণাবেক্ষণ করব, তারপরে ভবিষ্যতে ইভিএম সংক্রান্ত যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী এটা ব্যবহৃত হবে বা হবে না। তিনি জানান 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ।